আমরাও দেখেছি যে এই সেদিন যে প্রোগ্রাম হয়েছে, আপনার এই প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি তাকে জিজ্ঞাসা করেছে যে পিরিজপুর থেকে কেন 5টা গাড়ি তারা নিয়ে আসলো, পাবলিক গাড়ি কেন নিয়ে আসলো বা রিকোজিশন করে কেন নিয়ে আসলো। জোনায়েদ সাকি এদেরকেও নাকি উপদেষ্টা করতে চেয়েছিল, তখন তারা বলেছে যে এরা এই ছাত্র বৈষম্য বলছে না, তাদের কাউকে নেওয়াই যাবে না, তারা কোনো দলের সাথে জড়িত, আমরা দলীয় লোক নিব না। সেটা আজকে অনেকের বক্তব্যে বের হয়ে আসছে, আমারটা আছে, আমি সেভ করে রেখেছি। আমার কাছে অবাক লাগলো যে এটা কি আদৌ ভদ্রতা, এটা কি সভ্যতা, এটা কি নম্রতা, এটা কি সামাজিকতা, এটা কি মানবিকতা? যাই হোক, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের কাছে অস্থির লাগে। অবশ্যই প্রস্তাব দিয়ে আসে। আপনার আজকে যে বিবিসির যিনি সাক্ষাৎকার নিয়েছেন, তিনি বলেছেন যে তারেক সাহেব তো বলেছেন যে নির্বাচন আগে না, জাতীয় নির্বাচন আগে না দিলে এটা হবে, এটা দেওয়া দরকার, এটা দিচ্ছেন না, এরকম বলে যে এটা তো উনি আমাদের তো এরকম ডাইরেক্ট কিছু বলে না। তাহলে বলে যে তাহলে কি আপনার পিছনে বলে? এখন পেপার পত্রিকায় আসে, চ্যানেলে আসে, প্রতিদিন উনি একজন প্রধান উপদেষ্টা, চ্যানেল দেখে, ওনার এই কথাগুলো যে বলা হচ্ছে, আমাদের স্থায়ী কমিটির মেম্বাররা বলতেছে, এমনকি ওনাকেও বলা হচ্ছে যে যতটুকু সংস্কার ততটুকু করে আপনি নির্বাচন দেন। এবং আমরা নির্বাচন চেয়েছিলাম, প্রথম আমরা 5ই আগস্টের কথা বলেছি। এই 5ই আগস্ট আমাদের স্থায়ী কমিটির মেম্বার সালাউদ্দিন সাহেব তিনি একবার গিয়েছিলেন, তখন বলেছিলেন। এখন আপনার হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় রাখার জন্য সেইখানে ডিসেম্বর করবে, তাও কিন্তু পরিষ্কার বলা হচ্ছে না। আপনার বিভিন্ন রকমের, আমাদের কাছে মনে হয় যে এই যে আজকে যে দল গঠন হয়েছে, সেই দলের বিভিন্ন, আপনি দেখেন তারা 2টা স্পষ্ট এনেছে। এটা আমি পরের পর্যায়ে বলবো আপনাকে, যে বিষয়গুলো নিয়ে আসছে, সেই বিষয়গুলো যখন আপনি আন্দোলন সংগ্রামে আসবে, কথাবার্তায় আসবে, বলবে বিএনপি চাচ্ছে না, আমরা চাচ্ছি, আমাদের সাথে জামাত চাচ্ছে, আবার গণ অধিকার পরিষদ কত সময় চায়, কত সময় চায় না। এই যে বিষয়গুলো, এখান থেকে আসলে আমার মনে হচ্ছে যে যারা উপদেষ্টা আছে তারা যথার্থ কাজ করতেছে না, এবং তারা নিজেরা যদি লুবি নাও হয়, তাইলে তাদের চাচ্ছে যে এদেরকে আমরা কিছু সুবিধা দেব, এবং তা প্রধান উপদেষ্টা একবার সাক্ষাৎকারে প্রকাশ হয়েছে। এবং আমরাও দেখেছি যে এই সেদিন যে প্রোগ্রাম হয়েছে, আপনার এই প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব, তিনি তাকে জিজ্ঞাসা করেছে যে পিরিজপুর থেকে কেন 5টা গাড়ি তারা নিয়ে আসলো, পাবলিক গাড়ি কেন নিয়ে আসলো বা রিকোজিশন করে কেন নিয়ে আসলো। বললো যে এটা আসলে 2টা শহীদ পরিবারের 2জন লোক আসবে, 2জন লোকের জন্য কি 5টা গাড়ি লাগবে? এটা শুধু দেখা গেছে, এরকম আনসিন সারা বাংলাদেশে হয়েছে। যদিও এটা লজিক্যালি ব্যাখ্যাটা ঠিক মতো হয়নি, কিন্তু উনি ব্যাখ্যা দিয়েছেন আর কি। মানে উনি যা বলেছেন সেটা 2টি পরিবারের কথা বলেছে, তারপরে 5টি বাস ইয়ে করা হয়েছে, কিন্তু সব জায়গায় তো করা হয়েছে, সেটা সঠিক ব্যাখ্যা আসলে উনি সেভাবে স্পষ্ট করতে পারেন নাই। অনেক জায়গায় মানুষ ভয় দেয় না, আবার অনেক জায়গায় অনেক 2-1টা বের হয়ে গেছে, কিন্তু এই বিষয় তো অসত্য না। এবং আপনি সবচেয়ে আমার কাছে কষ্টদায়ক লাগে যে আমি ইতিহাস পড়লাম, 52 সালের যারা ভাষা আন্দোলন করেছে তারা কোনো সময় গিভ অ্যান্ড টেক বিনিময় চায় না, 69-এর আন্দোলনে চায় না, 71-এ চায় না। এরপরে আমরা 90-এ আমি কয়েকবার জেলে গেলাম, আমরা রাবার বুলেট বিদ্ধ হলাম। আপনার মনে করেন যে আমরাও কোনো সময় চাইনি। এমনকি বাংলাদেশে সবচেয়ে ইতিহাস যে যিনি জানতো যে আজকে যদি স্বাধীন না হয় আমার ফাঁসি হবে, আমার পরিবারের সবাই হত্যা হবে, সেই মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে একদিনের জন্য বিদেশে না গিয়ে রণাঙ্গনে যুদ্ধ করলো, সেক্টর কমান্ডার ছিল, তার অক্ষর দিয়ে একটা বাহিনী করে, সেটার সে জেড ফোর্স অধিনায়ক ছিলেন, যুদ্ধ করে তিনি ব্যারাকে ফিরে গেলেন। এবং পরবর্তীতে যখন স্বাধীন দেশে একজন প্রধান হলেন, তিনি তাকে ডেকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীর উত্তম খেতাব দিলেন। কই সে সময় তো কারো এরকম লোভ ছিল না, তিনি তো নির্লোভ ছিলেন এবং নিঃস্বার্থপর ছিলেন। এই ধরনের তো কোনো কিছু হতেই হবে, আমার এইটা করতেই হবে, এরকম তো আমরা দেখিনি। কেন আজকে এইটা করতেই হবে, এটা হতেই হবে, এইটা এমনকি আজকে প্রকাশ্যে আসছে যে ওই আপনার তারেক রহমান, ভিপি নূর, আরো অনেককে, জোনায়েদ সাকি এদেরকেও নাকি উপদেষ্টা করতে চেয়েছিল, তখন তারা বলেছে যে এরা এই ছাত্র বৈষম্য বলছে না, তাদের কাউকে নেওয়াই যাবে না, তারা কোনো দলের সাথে জড়িত, আমরা দলীয় লোক নিব না। সেটা আজকে অনেকের বক্তব্যে বের হয়ে আসতেছে, অথচ সেই জন্য তাদের 3জনকে নিচে আরো হয়তো বা বাড়াই নিত। কিন্তু
এইটাও তো কথা না। এইটাও রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের একটা ভালোভাবে আপনার যদি ন্যায়সঙ্গত কিছু করতে যায় সৎভাবে এবং আপনার সর্বক্ষেত্রে প্রশাসন ভালোভাবে চালাইতে গেলে অবশ্যই অভিজ্ঞ লোক দরকার ছিল এবং ছাত্রদের না নেওয়াটাই উচিত ছিল। এই ছাত্রদের মধ্যে আজকে দেখেন সরকারি বেসরকারি পাবলিক কত দ্বন্দ্ব হচ্ছে, কত লেখাপড়া হচ্ছে, তাদের ভূমিকা কিন্তু বেশি। আসলে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়, আমার মেয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে, আমার ছেলে সিটি কলেজ, এই বেসরকারি থেকেই কিন্তু বেশি শহীদ হয়েছে, বেশি হতাহত হয়েছে, বেশি আহত হয়েছে এবং তাদের অবদানই বেশি এবং তারা একেবারে সত্যিকার অর্থে আন্দোলনের সামনে ছিল, একেবারে সম্মুখ ভাগে ছিল। আমি তো প্রত্যেকটা প্রোগ্রামে আমার ছেলেকে নিয়েছিলাম, আমি দেখেছি তাদের অবদান অস্বীকার করার কোনো কায়দা নেই। এবং আপনি যদি সমন্বয়ক হিসাব করেন, সেই সমন্বয়করা থাকার কথা ছিল সামনে। মনে করেন 151 বা 52 জন সমন্বয়ক, কয়জন শহীদ হয়েছে, কয়জন আহত হয়েছে, আপনি তালিকা করলে কিন্তু করতে পারবেন। যাই হোক, আমি এটা বললাম যে আসলে এই আপনার লোভ বা স্বার্থ কাজ করার জন্য এখন একটা এলোমেলো হয়ে গেছে। তারপরেও এখনো এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যতটুকু সংস্কার ততটুকু সংস্কার করে একটি নির্বাচন দিই, একটা জবাবদিহি সরকার আসুক। তারা যদি ভালোভাবে না কিছু করে তারাও এখান থেকে সরে যাবে, ঝরে যাবে। এটাই তো হওয়া উচিত। বলতে চাচ্ছিলাম যে ম্যাডাম যে কথাটা বলেছে সেইটাই ম্যাডাম স্পষ্টভাবে বলেছে যে জনগণের মানে আশা আকাঙ্ক্ষা যে তারা একটা ভোটের যে দিতে চায় সেটি ইঙ্গিত একটা ডাইরেক্ট দিয়েছেন যে যতটুকু সংস্কার দ্রুত করে দ্রুত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে বলছেন। অতএব সেইটা এই বছরের মধ্যেই আসলে চাচ্ছে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারপর কেউ যদি আগামী বছর টাইনে নেয়, আমাদের এখন পর্যন্ত আগামী বছর টাইনে নেওয়ার কেউ ইঙ্গিত দেয়নি। এরপর হচ্ছে ওইটাই আমি বুঝাইতে চেয়েছিলাম। আরেকটা ব্যাপার হচ্ছে কি শুনেন, এটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের নাকি কূটনৈতিক দৃষ্টিকোণ হচ্ছে এরকম যে সকালে যার সাথে ছবি তোলে, হ্যান্ডশেক করে, সেলফি তোলে, বিকালে তাকে মাইরে ফেলায়। আবার যারে মারবে মারবে এরকম ভাব দেখা যায় বা কথা বলে নেয়, তারে পরের দিন বন্ধুত্ব করে নেয়, এরকমও ব্যাপার আছে। সেইখানে বেড়ে ওঠা বা সেইখানে চলাফেরা করা ডক্টর ইউনূস সাহেব যে কথাবার্তাগুলো বলেছে, আমার কাছে আজকে কেমন অনেকগুলোই মনে হয়েছে। কেন, আমাকে প্রথমেই যে বিবিসির সাংবাদিক তিনি বললেন কি যে আপনি ঠিকই 1 বছর আগে আমি একটা সাক্ষাৎকার নিয়েছিলাম, সেদিন আপনি বলেছিলেন যে আমি গ্রেপ্তারের আতঙ্কে আছি এবং এরকম একটা কথা দিয়ে শুরু করেছিলেন। সেখানে আপনি আজকে উপদেষ্টা, উনি বলছে যে আমি গ্রেপ্তারের আতঙ্কে আছি, সেটা বলি নাই, আমি বলেছি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি, সম্ভাবনা আছে। যাই হোক, আসলে কিন্তু গ্রেপ্তারের আতঙ্কের কথাই উনি বলেছিলেন, সেটাও আগের ইতি আছে। এখন হচ্ছে কি, এরপর হচ্ছে যে উনাকে যে কথাগুলো বলেছে, উনি ভারত প্রসঙ্গে বলছে ভারত আমাদের দরকার, আবার ভারতেরও আমাদেরকে দরকার। অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমি আসার পর আরো সম্পর্ক ভালো হয়েছে এবং তাদের সাথে বেশ ভালো সম্পর্ক আছে। এখন হচ্ছে যে কূটনৈতিক ভাবে উনি সকল কথাই যেভাবে উত্তর দিয়েছেন, খুব ভালো উত্তর দিয়েছেন। বলে পলিটিক্যাল দল গঠনের কথাও বলেছে, সেখানে উনি একেবারে কিছু যেন জানেই না। এত বিরাট একটা সাক্ষাৎকার দিয়েছে আন্তর্জাতিক ভাবে, এগুলো এত ভালো আবার ভালো না, এটাই মানুষের কাছে সন্দেহ দেখা দেয়। যে আপনি সেদিন বললেন যে ছাত্ররা বলেছি ছাত্রদের যে তারা একটা দল করুক, ওরা বলতেছে একটা আসনও পাবো না, আমি বলেছি তোমরা পাবো, তোমরা সরকার গঠন করতে পারবে, মানে অনেক কিছু হবে, এই আশ্বাস দিয়ে দলও গঠন। আপনার এইটা থেকে যদি সে বলে যে আমি এইটা সম্পর্কে কিছু জানি না, এইটা তো মনে করেন গ্রহণযোগ্য না। জনগণের মধ্যে তো আরো সন্দেহ দেখা দেয়। এবং বিশেষ করে আমরা যারা রাজপথে ছিলাম, ভাই আমি একাধিকবার আয়না করে গেছি, আমি হাইকোর্টে আমি গুলিবিদ্ধ হইয়া অনেকদিন ভুগছি, কতবার জেলে গেছি। বিশ্বাস করেন, এই তারাবি নামাজ পড়তে যাচ্ছি, আমার ছেলেকে আমি বসে বসে পড়তেছি, চেয়ারে বসে পড়ি না, কারণ চেয়ারে অনেক হুজুরাই বলেছে চেয়ারে বসে নামাজ পড়লে এরকম কোনো ফতোয়া নাই, হবে না মনে হয়, কারণ এরকম কখনো কেউ পড়েনি অন্য সময়, যার কারণে আমি বসে বসে পড়ি, মাজায় ব্যথা। আপনার মনে করেন যতবার রিমান্ডে নিয়েছে, এই নিয়ে কি আমাদের কি চেহারা দেখছে? অতএব এইখানে মনে করেন যে সমস্ত বিষয় আজকে ছেলেপান্ডা বলে, অত আমাদের সন্তানের সমান যা বলে, এই সেদিন দেখলাম যে আজকে যে দলের প্রধান হয়েছে তার পাশে টিচাররা বসে, একজন মহিলা পাশে, তার পাশেই মহিলা বসা, পায়ের উপর পা উঠাইয়া জুতা সহ মানে পা লাড়াচ্ছে, বডি লাড়াচ্ছে, এই কেডা নাহিদ। এগুলো তো মনে করেন কেমন কথা, কি কাদেরকে নিয়ে রাজনীতি? এটা যদি সরকারি পাওয়ার না হয় এরকম কিন্তু করতে পারে না। মানুষের তো এমনিও একটা দ্বিধাদ্বন্দ্ব হয়, একটা মানুষ পাশে বসলে তার সে একজনকে দেখলেও তো একটু নত হয়, কিন্তু উভয় পাশে
পিছনে সকলে বয়স্ক, সেইখানে নাহিদ পায়ের উপর পা, আমারটা আছে, আমি সেভ করে রেখেছি। আমার কাছে অবাক লাগলো যে এ কি, এটা কি আদৌ ভদ্রতা, এটা কি সভ্যতা, এটা কি নম্রতা, এটা কি সামাজিকতা, এটা কি মানবিকতা? তা যাই হোক, এই যে বিষয়গুলো, এগুলো আমাদের কাছে অস্থির লাগে।